হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে আমি মমতা ব্যানার্জির উপরে কিছু একটু বলতে চাই। আসলে কে কতটা ওনাকে চিনেছে জেনেছে আমি জানি না। ছোটোবেলার থেকে ওনার সম্পর্কে খুব বাজে বাজে কথা শুনতাম। অনেক কিছুই যেগুলো আমি বলতে চাই না এগুলো নিয়ে। তখন ছোটোবেলায় যেটা শুনতাম, বা ছোটোবেলা বলতে যেমন টিনেজে পা দেওয়ার পর থেকে, আসলে তখন যে একটা সিপিএমের রাজত্ব ছিল, সিপিএম পুরো দখল করে রাজ্যটাকে রেখে দিয়েছে, এইসব বোধশক্তি আমার এক ফোঁটাও ছিল না। তখন তো শিক্ষার জীবন নিয়ে ব্যস্ত, শিক্ষার জীবন, পুরোপুরি শিক্ষার জীবনে ডুবেছিলাম। যাই হোক, তো আমি গত বেশ 10 বছর বলতে পারেন আমি ওনার লেকচার শুনি, ওনার কথা শুনি। আমি শুধু ওনার না, আমি প্রধানমন্ত্রীরও শুনি, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরও শুনি, বা কোনো বিধায়কদের কথা শুনি, বা কোনো নেতাদের কথা শুনি, বা কোনো অন্যান্য কোনো মন্ত্রীদের কথা শুনি। আমি কিন্তু কোনো দলকে সাপোর্ট করে কথা বলি না। আমার আমি দল ছাড়া ব্যক্তি বিশেষে আমি ভালো মন্দটাকে বিচার করি বা বলি। সেক্ষেত্রে হ্যাঁ, কিছুটা দলের প্রভাব তো, সেই দলের যারা নেতা মন্ত্রীরা আছে তাদের প্রভাব তো পড়বে বা থাকবে। ইনফ্লুয়েন্সটা না থাকলে তো তারা এগোতে পারবে না, দলকে ধরে রাখতে পারবে না, তাই না? এবং আমি সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি, এতদিন পর্যন্ত আমার মনটাকে পুরো, মানে কি বলবো, বাংলার সিপিএম সমাজ ঢেকে রেখে দিয়েছিল। তবে যারা করেছে, যারা বলতো, তারা মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। কিন্তু তারাও হয়তো জানে না, তারাও ঠিক এরকম মিথ্যে রিউমারের উপর দিয়ে মমতা ব্যানার্জির সম্পর্কে কথা বলতো। আজ আমি মমতা ব্যানার্জিকে খুব ভালো করে চিনেছি, খুব ভালো করে চিনেছি। একটা মেয়ে একটা মেয়েকে যদি চিনতে না পারে তাহলে কী হবে? তাহলে মেয়ে হয়ে কী হলো, তাই না? উনি সবচেয়ে বড় জিনিস, উনি আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনি। কিন্তু উনি কিন্তু কখনো, মানে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কোনোদিন দেখতেন না। ওনার একটা অ্যাম্বিশন ছিল ছোটোবেলার থেকে, সে রাজনীতির মধ্যে ঢুকবেন। কিন্তু আমার সবচেয়ে ওনার ব্যক্তিগত জীবনটাকে খুব ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে, আমি ওনাকে দেখি যে উনি কে কী বলছে না বলছে পরোয়া করেন না। উনি ওনার নিজস্বতা ধরে রেখে উনি চলেন। উনি একটা সাধারণ একটা, শুনলে অবাক হয়ে যাবেন, আমি যেটা ভালোভাবে খোঁজখবর নিয়ে জেনেছি, একটা ধনেখালি শাড়ি পরেন, ইঞ্চি পাড়ের, সাদা ইঞ্চি পাড়ের ধনেখালি শাড়ি পরেন। এখন হয়তো কারোর রিকোয়েস্টে হয়তো একটু একটু আধটু রং বদলানোর শাড়ি পরেন, তাও সাদার মধ্যেই উনি পরেন। একটা সাদা ব্লাউজ পরেন, খুব সাধারণ, শাড়িটা উঁচু করে পরেন, একটা চটি পরেন। শাড়িটার দাম শুনলে অবাক হবেন, বর্তমান দাম হচ্ছে 670 টাকা। কিন্তু বিজেপির লোকেরা ঠিক এই রিউমার যেটা চলে আসছে, মুখের মুখ 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 দিয়ে চলে আসছে। আমার এই বন্ধু আমাকে বলেছে, জানো, ওর শাড়ির দাম, ওর চটির দাম 25,000 টাকা, ওর শাড়ির দাম 40,000 টাকা, এরকম অ্যামাউন্ট বলতো। আমি কিন্তু সব খবর নিয়েছি, এবং উনি নিজেও নিজের খাওয়ার সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আমি ওনার বলার আগেই আমি জানতাম যে উনি খুব, মানে 20-25 বছর ধরে ওনার খাওয়ার খুব কন্ট্রোলের মধ্যে। উনি চিড়েমুড়ির মধ্যে দিয়েই ওনার জীবনটা। কিন্তু ওনার কোনো লালচি নেই খাওয়া দাওয়ার প্রতি, ওনার কোনো আড়ম্বরতা নেই থাকার উপরে। সবচেয়ে বড় কথা হলো, উনি আজ মন্ত্রিত্বে এসে 1 নয়া পয়সা মাইনে নেন না। এর থেকে ভালো আর কি হতে পারে বলতে পারেন? তাহলে সেই মানুষটার সম্পর্কে চোর বলবে না, ডাকাত বলবে না, জালিয়াতি বলবে না, জালিয়াতি বলবে না, চিটিংবাজ বলবে? একটা কথাই শুধু বলে, দুর্নীতি, তৃণমূলের দুর্নীতি। কিন্তু কেউ আজ পর্যন্ত ওকে ধরতে পারছে না। ধরবে কোথার থেকে? টাকা কোথায় ওনার? আমাদের ভারতে যত মন্ত্রী নেতা যে যত আছে, সবচাইতে কম অ্যামাউন্টের টাকা ওনার ব্যাংক ব্যালেন্স।
উনি বলেন আমি একটা মানুষ, আমার কি আছে, এই তো আমি খাই, এই তো আমার বেশভূষা, এই বাড়ির মধ্যে যথেষ্ট, আমার সাফিসিয়েন্ট। কেন আমি চিনেছি জানেন? আমিও ঠিক এরকমই। আমার এত বিলাসিতা, আড়ম্বরতা, এত জিনিসের এত লোভ, এত প্রাচুর্যতা আমারও দরকার নেই জীবনে। হ্যাঁ, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, ভবিষ্যতের জন্য যতটুকু দরকার ততটুকু এনাফ। আর ওনার ভবিষ্যতের কি চিন্তা আছে? ওনার তো ভাইয়েরা রয়েছে, ভাইয়েরা দেখবে, তাই না? এই জন্য আমি ওনাকে খুব পছন্দ করি। উনি একই রকম শাড়ি পরে চলেন। হ্যাঁ, উনি প্রচণ্ড স্ট্রাগলিং লাইফ ওনার। খুব বড় ফ্যামিলির থেকে উনি বিলং করেননি। ওনার কোনো ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই ওনার। হ্যাঁ, আজ ওর ওর ভাইপোকে বলছে যে পরিবারতন্ত্র চলছে। এটার উপর আমি পরে বলছি পরিবারতন্ত্র কাকে বলে এবং পরিবারতন্ত্র কী, পরিবারতন্ত্র কতটা প্রয়োজন। হ্যাঁ, আমি কিন্তু কোনো পুঁথিগত যোগ্যতা বা বৃদ্ধির উপর দিয়ে এই কথা বলছি না, আমার এটা বাস্তব অভিজ্ঞতার উপরে আমি যা বলছি। তা এই যে মানুষটা, এই মানুষটা কি অপরাধ করেছে? ও তো কিছু করেনি, ওর দলের ছেলেগুলো, লোকগুলো করেছে, যদি করে থাকে। কিন্তু সবাই তো আর দুর্নীতিবাজ হতে পারে না। উনিও এই কথা বলেছেন। আপনি ভাবুন, আমার 5টা সন্তান আছে, একটা চিটিংবাজ হতে পারে, সবগুলো কি হবে? নিশ্চয়ই না। সেরকম এইটাও তাই। দলের লোক কেউ যদি চিটিংবাজ হয়ে থাকে, চুরি করে থাকে, চামারি করে থাকে, আপনারা শাস্তি দিচ্ছেন, দিন, কিন্তু প্রত্যেককে ধরছেন কেন? ব্যাস, এখানেই আমি শেষ করছি। ওনার বাস্তব জীবনটা নিয়ে আমি যতটুকু জেনেছি আমার খুব ভালো লেগেছে, এবং উনি খুব মানে শিক্ষার অনুরাগী, এবং উনি শিক্ষিত সম্প্রদায়কে খুব সম্মান দেন। উনি ফাইন আর্টসের অনুরাগী, অসম্ভব ফাইন আর্টসের অনুরাগী। উনি গান ভালোবাসেন, উনি অভিনয় পছন্দ করেন, উনি নাচ গান সর্বস্ব পছন্দ করেন, আঁকা পছন্দ করেন। এমনকি এ কথাও আমি জানি যে ওনার আঁকা বিক্রি হয়েছে প্যারিসে কত কত টাকায়, ইউরোতে বিক্রি হয়েছে। হ্যাঁ, কিন্তু তাকে নিয়ে যে ব্যঙ্গ বা যেসব কথাবার্তা বলছে, সম্পূর্ণভাবে একখানা মেন দল, আমি বিজেপিকে উদ্দেশ্য করছি না, বিজেপিতে সদ্য এসছে, তার আগে যে দল, সে এসব মিথ্যে রিউমার ছড়িয়ে তার জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর সেই দলের অন্ধভক্তরা এখনো পর্যন্ত তাদের মাথা সাফ হয়নি, হবে না। তার কারণটা হচ্ছে সেই দলের দ্বারা গুরুদেব তারা যেভাবে মাথাটাকে চিবিয়ে ফেলেছে। এখন দেখুন, আমি মা, আমি সন্তানকে যদি বলি পশ্চিমে সূর্য ওঠে, আমার সন্তান কিন্তু সারা জীবনের জন্য জেনে যাবে ওটা পশ্চিমেরই সূর্য ওঠে, পূবে ওঠে না। ঠিক সেরকমই যেই দল, গুরুদেবরা তার ইয়াং জেনারেশনকে যে শিক্ষা দেবে, ঠিক সেই শিক্ষায় ওরা অনুরাগী হয়ে এগোতে শুরু করবে। কিন্তু যখন তার বুদ্ধির পরিপক্কতা হবে তখন সময়টা চলে গেল, লাভ তো নেই। সেই জন্য একটু ভেবেচিন্তে এগোনো উচিত এসব লাইনে। ঠিক আছে, আমি এবারে ছাড়ছি। দিদির হয়ে আমি অনেক প্রশংসা করলাম। আমি দিদিকে অসম্ভব পছন্দ করি। দিদির চারিত্রিক গঠনটা আমার কাছে খুব মূল্যবান।